তো গাইস আমরা আজকে দেখব অ্যাবান্ডেড হসপিটালের কাহিনী। হলো জঙ্গলের মধ্যখানে থাকা এক অ্যাবান্ডেন্ট হসপিটাল, আর এটা হলো কলকাতার বুকে থাকা এক 200 বছর পুরনো সেমিট্রি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কিছু অ্যাবান্ডেন্ট বিল্ডিং দেখবো, যার মধ্যে থাকবে এক বারাইপুরের রাজবাড়ি, যার সাথে লুকিয়ে আছে ভৌতিক এক গল্প। বর্ধমানের এমন এক বাড়ি যার নিচে এখনো আছে এক গভীর সুড়ঙ্গ। আর লাস্টে আমরা যাব দুর্গাপুরের এই অ্যাবান্ডেন্ট হসপিটাল দেখতে, যার পাশে একটা অ্যাবান্ডেন্ট সুইমিং পুলও আছে, যেখানে আমরা নানা হাড় কঙ্কাল খুঁজে পাই। কিন্তু তার আগে আমরা যাব বর্তমানে সেই পুরনো অ্যাবান্ডেন্ট বাড়ির সুড়ঙ্গ দেখতে, আর সেখানে আমরা একটা বাজে জিনিসও খুঁজে পাই। এটা কি হচ্ছে? ও ভাই, তো আমি এখন চলে এসেছি বর্ধমানের সেই ভুতুড়ে বা অ্যাবান্ডেন্ট বাড়িতে। আর এই বাড়িটি রয়েছে বর্ধমানের কামালপুরে। এই যে গেট, এটি হচ্ছে প্রবেশ পথ। আর যদি হালকা উপর দিকে দেখো, ওই যে বাড়িটি, ওটি হচ্ছে সেই জমিদার বাড়ি। তো উপরে দেখো লেখা রয়েছে দেওয়ান দেবনারায়ণ দুর্গোৎসব ট্রাস্ট, মানে এটা হয়তো দুর্গা মন্দির, এটা সংস্কার করা হয়েছে। আর ভেতরে আমরা এখন যাচ্ছি। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেক পরে তৈরি করা হয়েছে বা সংস্কার করা হয়েছে। আজ থেকে 250 বছর আগে বর্ধমান মহারাজের দেওয়ান ছিলেন দেবনারায়ণ বসু। তিনি প্রথমে কলকাতায় থাকলেও এই সম্পত্তি কিন্তু তিনি মামা ঘরের সম্পর্কে পান এবং পরে এখানে এই জমিদার বাড়ি তৈরি করেন। মন্দিরের সংস্কার কাজ করা হলেও যে মন্দিরের স্ট্রাকচার, সেটা কিন্তু অনেক আগের। সেই জমিদার বাড়ির সময় থেকে কিন্তু এই স্ট্রাকচারটা তৈরি হয়ে এসছে। বর্ধমানের তৎকালীন মহারাজের কাছে দেওয়ান উপাধি পাওয়ার পর দেবনারায়ণ বসু এই যে দুর্গা মন্দির, এটা কিন্তু তৈরি করেছিলেন। এবং শোনা যায় এই মন্দির তৈরির আগে প্রায় 150 বছর আগের থেকে নাকি এখানে কালী পুজো হয়ে আসতো। এখানে কিন্তু প্রতিমা রয়েছে। এটা কালী ঠাকুর না শিব ঠাকুরের প্রতিমা? ঠিক প্রতিমা নয়, আসলে মেয়ের। এখানে একটি মেয়ের রয়েছে। তখন নাকি পশু বলি থেকে শুরু করে নর বলিও নাকি দেওয়া হতো এই জায়গায়। তো আমরা গলির পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা পেয়েছি। এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে কিন্তু এই যে বাড়ি, অর্থাৎ এই যে বোস বাড়ি, সেটা ঠিক সামনে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি। আর যেটা আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে কিন্তু ভগ্ন প্রায় এই বাড়ি রয়েছে। আর দেখে যেটা মনে হচ্ছে তিনতলা, অর্থাৎ তিনতলা বাড়ি ছিল, বাট বর্তমানে এখন কিন্তু এক সাইড ঠিক দাঁড়িয়ে রয়েছে, বাকি উপরের দিকে অর্থাৎ তিনতলাটা কিন্তু ভেঙে পড়েছে প্রায়। আমরা এখন ভেতরে যাব। আর ভেতরটা দেখো, পুরো গেটটা কিন্তু ভেঙে পড়েছে রীতিমতো। আর এই রকম দেখো যে ঢাঁচা আর কি, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। একটা এইরকম ভাবে গেট ছিল, যেটা কিন্তু উপরে অংশটি ভেঙে পড়েছে। ভেতরে কিন্তু সম্পূর্ণ যে একটা জল ছাদ ছিল আর কি, সেটা কিন্তু ভেঙে পড়েছে। এখানে ছাদের কোনো অংশ নেই বর্তমানে। আর পুরো বাড়িটাই কিন্তু নিচতলা থেকে তিনতলা পর্যন্ত পুরো বাড়িটাই কিন্তু আকাশ দেখা যাচ্ছে। একটিও কিন্তু ফ্লোর বা একটিও যে ছাদ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই রুমের ভেতরে আমি ঢুকছি এখন। এখানে কিছু তাক রয়েছে, যে তাক, আর নিচে কিন্তু আরেকটি এইরকম সুড়ঙ্গের মতন গর্ত দেখতে পাচ্ছি। আমি জানি না এটা কোথায় যাচ্ছে, বাট ওখান দিয়ে যেহেতু একটি লাইট বা একটি সূর্যের যে রোদ হালকা হালকা প্রবেশ করছে ভেতরে, এই রুমটি কিন্তু সম্পূর্ণ খোলা থাকলেও এদিকে রুমটি মনে হয় যে খোলা নেই। তো ওইদিকে রুমে যাই, আর ওইদিকে রুমে যেয়ে পরে পুরোটা দেখি যে কিরকম অবস্থায় রয়েছে এই রুম। বর্ধমানের এই সুড়ঙ্গের রহস্য তো আমরা জানবোই, তার সাথে আমরা দেখবো অ্যাবান্ডেন্ট হসপিটাল জঙ্গলের মধ্যে, যার ভেতরে পুরো অন্ধকার। আর আমরা লাস্টে এক এমন জিনিস খুঁজে পাই, যেটা দেখার পরে তোমার গায়ে পুরো কাঁটা দিয়ে উঠবে। কিন্তু তার আগে চলো দেখা যাক এই সুড়ঙ্গের ভেতরে আমরা কি পাই। আর রুমটা কিন্তু অন্ধকার, মানে অন্ধকার হলেই বোঝা যাচ্ছে যে উপরের ছাদ কিন্তু এখনো রয়েছে। ভেতরের দেওয়ালটা দেখে মনে হচ্ছে এটা মাটির দেওয়াল, বেশ শক্ত রয়েছে। মাটি এবং ইটের কিছু অংশ দিয়ে এই দেওয়ালটি তৈরি করা হয়েছে। এখানেও কি তাক রয়েছে, আর তাকের নিচে যে সুড়ঙ্গটি ঠিক এই জায়গায় রয়েছে। দেখো, दूरबीन लिया, दूरबीन से 10 फुट नीचे जिनी बेरिয়েছিল টাকা পয়সা নিচে, মাটি के नीचे। সোনার মোহর ওইগুলো। হ্যাঁ, তো ভাঙা তিনতলা বাড়ি। হ্যাঁ, তিনতলা বাড়ি আছে না, হ্যাঁ, ওইটা চাবি চালা দিয়ে আছে। যদি দু একটা ইট আমি সরিয়ে দেখাই, এটাও হয়তো কোনো কারণ বা কোনো জিনিস রাখার জায়গা ছিল। এটা কিন্তু সুড়ঙ্গ দেখে খুব একটা মনে হচ্ছে না, বাট ভেতরে কিছু একটা ছিল, যেটা বর্তমানে এখন চাপা পড়ার কারণে কিংবা হয়তো গ্রামবাসীরা সেটি বন্ধ করে দিয়েছে, আমরাও সেটাকে কিন্তু বন্ধ করে দিই। চোর ডাকাইতে আনকে মানে বাহার করেছিল। আচ্ছা, মানে ওটা সরকারের হাতে যায়নি? না, সরকার হাতে না, তো চোর লেকে পালালো। চোর নিয়ে পালিয়েছে? বহুত দিন আগে, আজ হলো नहीं तो 40 বছর সে কম, 40 বছর আগে। হ্যাঁ। তো এবার আমি চলে এলাম এই বাড়িটির ঠিক ব্যাক সাইড দিকে। আর এই দিকে সামনে ঘরে কিছু রয়েছে। আচ্ছা, এই বাড়িটি কিন্তু দোতলা ছিল, আর উপরের দিকটা ভেঙে পড়েছে। এখানেও কলগাছ ছিল, তবে এর ভেতরে এই অংশটা একটা হাঁড়ির মতন একটা জিনিস, কিন্তু পাত্র টাইপের একটা কিন্তু জিনিস বসানো রয়েছে। আর যদি আমি ওই দিকে যাই, এদিকেও কিন্তু একটি গেট রয়েছে। আর গেটের উপরে দেখো
এই অংশটি দেখতে পাচ্ছ, লতা গুল্ম অনেক হয়ে গেছে। যদি এটা সরাই, দেখো এই অংশটি ডিজাইন একটা করা রয়েছে। দেখো এখন বর্তমানে এখানে কিন্তু কোনো মানুষ এখানে ঘর বানিয়েছে, এটা কিন্তু নতুন ঘর দেখেই বোঝা যাচ্ছে। আর তার পাশে রয়েছে এই পৌর বাড়িটি, যে বোস বাড়ি, এটাকে কিন্তু এখানকার মানুষ এই ভুতুড়ে বাড়ি নামেই চেনে। এটাই হচ্ছে সেই বাড়ি, লতা গুল্মই কিন্তু চারদিকে কিন্তু জড়িয়ে গেছে। আর এটা হচ্ছে ঠিক ভেতরের দিকটা, এখানেও কিন্তু সেম ওই রকমই অনেকগুলি রুম রয়েছে। এখানে একটি রুম রয়েছে, এখানে আরেকটি দুটি রুম রয়েছে। আর এইদিকে যদি আমি বলি, এইদিকেও এই বাড়ির নিচে কিন্তু প্রচুর রুম রয়েছে। সূর্যের আলো এসে কিন্তু সব জায়গায় পৌঁছাতে পারছে না, যে কারণে কিন্তু এই জায়গাটি বেশ একটা শান্ত এবং তার সাথে পোকামাকড়ের আবাস হয়ে উঠেছে। এর সাথেও কিন্তু একটা ঠান্ডা ওয়েদার কিন্তু এখানে রয়েছে। এটা কি ভাই? বা ভেতরটা দেখো, ভেতরটা বেশ বড় আর অন্ধকার। দেখি ভেতরে কি রয়েছে। আর একটা অদ্ভুত একটা স্মেল রয়েছে, চামচিকের হতে পারে। ভেতরটা অনেকটাই বড়। এটা কি রয়েছে? ও ভাই, কিছু একটা ছিল, ইঁদুর বা কিছু ছিল কি, আমি জানি না কি ছিল। দেখো এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, আমি এটা জক না কি বুঝতে পারছি না, বাট এই যে জিনিসটা আই থিঙ্ক জক। যদি আমরা ভেতরে দেখি, ভেতরটা দেখো, ভেতরে কিছু রয়েছে কি? ভেতরে স্মেলটা অনেকটাই খারাপ, আর ভেতরে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয়, কিন্তু এখানে চামচিকে কিন্তু ঘর করে রেখেছে, তো আমি ভালো করে ভেতরে ঠিক ঢুকতে পারবো না। জায়গাটাও খুবই ছোট, আর এখানে কিন্তু নিঃশ্বাস নেওয়াও খুব একটা ভালো করে যাচ্ছে না, তো এখান থেকে তাড়াতাড়ি বেরোতেই হবে। এইটার একটা রুম পেয়েছি একদম শেষে, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর এই পারে একটি পুকুর রয়েছে, এদিকে হয়তো গেট ছিল। আর এখানে একটি রুম রয়েছে। আচ্ছা দেখো, এই তো আই থিঙ্ক এটাই সেই সিঁড়ি উপরে যাওয়ার। যাই আমরা উপরে সিঁড়ি দিয়ে, সিঁড়িগুলো ভেঙে যাবে না তো ভাই? তখনকার দিনে মাটির সিঁড়ি, মানে বুঝতে পারছো, এইরকম সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। এখানে কিন্তু সূর্যের আলো পৌঁছাচ্ছে। দোতলার যে এই পোর্শনটা, এক রুমের সাথে আরেক রুমের যে যোগাযোগের যে বারান্দা, সেটা কিন্তু ভেঙে পড়েছে। এই পোর্শনটা শুধুমাত্র বাকি রয়েছে। আর এখানে দেখো, এখানে কিন্তু আরো উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। আর উপরটা দেখো, খুব রিস্কি একটা ব্যাপার, কারণ বাড়ির কোনো অংশ নেই, শুধুমাত্র সিঁড়ির অংশটুকুই কিন্তু এখন ভালো অবস্থায় রয়েছে। আমি জানি না ভালো হোক কিনা, এই জিনিসে আমার একটু ভয় লাগছে, কারণ যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে। এখান থেকে যে বাড়ি, অনেকটাই বড় জায়গা নিয়ে কিন্তু এই জমিদার বাড়ি। আর এখানে কিন্তু যে ছাদ, যে বারান্দা, সেটা কিন্তু নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না, নিচ পর্যন্ত এই বারান্দা কিন্তু আর নেই। আর এই দিকেও একটা পৌর বাড়ি রয়েছে, যেটি কিন্তু হচ্ছে দোতলা। দেখে তো পুরো ভগ্নপ্রায়, একদম খারাপ অবস্থা। সামনে কিন্তু জঙ্গল রয়েছে, দেখে পা দিতে হবে। এটা গেট নয় সম্ভবত। আর ভেতরটা চারিপাশটা কিন্তু ভাঙা। ঠিক এখানে কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি, আর পোকামাকড় না বেরোলেই হলো। ভেতরে কিন্তু একটা সুড়ঙ্গের মতন রয়েছে, যে সুড়ঙ্গটা কি আমি জানি না, তবে ভেতরে কিন্তু একটা ছাগল পড়ে গেছে, এবং ছাগল একটা মরা রয়েছে। একটা ছাগল কিন্তু ভেতরে কোনো কারণে বা হয়তো ঢুকতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে। অনেকটাই ডিপ দেখতে পাচ্ছ তোমরা। ওখান থেকে কোনো মতে ছাগলটি কিন্তু উপরে উঠতে পারেনি। আর ওখানে কিন্তু একটা সুড়ঙ্গ রয়েছে, ছাগলটা ঠিক পাশে। আমরা কিন্তু নেমে তা দেখাতে পারবো না, দেখে খারাপ লাগলো। বর্ধমানের এই অ্যাবান্ডেন্ট বাড়ি দেখার পরে আমরা সরাসরি চলে যাই কলকাতার একটা 200 বছর পুরনো সেমেট্রি দেখার জন্য। এবার এটা কিন্তু আমাদের পার্ক স্ট্রিটের সেমেট্রি না, এটা হলো একটা স্কটিশ সেমেট্রি, যেটা খুব একটা পপুলার না। সেই কারণে ফাঁকা অবস্থায় যখন তুমি হাঁটবে, এখানে আলাদাই ভাই ভয়ানক অনুভূতি হবে। আমি যে এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু হচ্ছে একটি কবরস্থান চারিপাশে, ঠিক আছে? ওটা দেখো, বহু বছর পুরনো। যেদিকে তাকাচ্ছি শুধু কবরই কবর। চারিপাশে কাক ডাকছে ভাই, দেখে ভয় লাগছে। উপর থেকে আরো কাক ডাকছে। পাতলা পাতলা রাস্তা করা রয়েছে ভেতরে যাওয়ার জন্য। দেখছো সিমেট্রি গুলো, দেখো সেই রকম সিমেট্রি ভাই। নামগুলো কিন্তু মুছে গেছে, নামগুলো কিন্তু মুছে গেছে প্রায়। ডিজাইনগুলো দেখে মনে হচ্ছে না যে এটা এখনকার। এইদিকে গুলো সব ভেঙে গেছে। কবরস্থান ঢুকলে একটা ভয় ভয় লাগে, তাও আবার দিনের বেলায় এত ভয় লাগছে, রাতের বেলায় কি অবস্থা হবে।
আই থিঙ্ক ভেতরে আরো রয়েছে, ভেতর দিকে যাওয়া যাক। এটা হচ্ছে স্টার্টিং দিকটা, প্রথম দিকটা এটা। তো এই যে তোমরা পুরোটা যেটা দেখতে পাচ্ছ এরিয়াটা, এটা কিন্তু পুরো 3 একর জায়গা নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই পুরো জায়গাটার উপরে কিন্তু রয়েছে 2000টিরও উপরে কিন্তু এই কবর। আর এখন আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে আলেকজান্ডার মেস্টন, যেটি কিন্তু 26 ফেব্রুয়ারি 1888 সালে কিন্তু মারা গেছে 32 বছর বয়সে। এইরকম কিন্তু বহু যে কবর সেটা কিন্তু এখানে রয়েছে। আর এই কবরগুলো কিন্তু ভারতীয় নয়, এই কবরগুলো হচ্ছে কিন্তু সব স্কটিশদের। ভারত স্বাধীনতার আগে যারা কিন্তু ভারতের উপর যে স্কটিশ যে গোষ্ঠী যারা বাস করতেন তাদের উপরে কিন্তু 1840 সালে যে কবরস্থান বা এই যে সেমেট্রি সেটা কিন্তু তৈরি করা হয়েছিল, এবং সেটার উপরেই কিন্তু এই পুরো জায়গাটা। এই যে দেখছো এই পুরো কিন্তু স্কটিশদের, অনেক স্কটিশ যারা আমাদের এই ভারতের মাটিতে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তাদেরই এই যে কবর পড়ে আমরা যেটুকু বুঝতে পারলাম যে এখানে কিন্তু এই যে মানুষ যারা এখানে মারা গিয়েছে তাদের কিন্তু বেশিরভাগই কিন্তু ওই ম্যালেরিয়া, জ্বর, পেট খারাপ, মূলত এই সব কারণগুলোর জন্যই কিন্তু মারা গিয়েছেন, এবং তাদেরই কবর এখানে রয়েছেন। ভয়ানক একটা ব্যাপার রয়েছে, একটা গা ছমছম একটা ব্যাপার রয়েছে কিন্তু এইখানের মধ্যে। ওপর থেকে কাক ডাকছে ভাই, আর গাছের চারিদিকে ভর্তি, মানে এত গাছ এখানে রয়েছে। সূর্যের রোদ কিন্তু ভালো করে প্রবেশ করছে না এটার ভিতরে। রোদ প্রবেশ না করার জন্য কিন্তু এই জায়গাটা আরো একটা ভয়ানক হয়ে গেছে। আর ভূতের ফিলিং যদি আমরা বলি, এই কাক ডাকাতে আমরা হালকা হালকা একটু ভয় পাচ্ছি, এমন নয় যে ভয় ব্যাপার নেই, কারণ 200 বছর পুরনো প্রায় এই কবরস্থান। আর সেখানে যদি এইরকম একটা ব্যাপার থাকে, এইরকম একটা রোদ কম ভেতরে ঢোকা, এত পরিমাণ গাছপালা, উপর থেকে এত পরিমাণ কবর, এত বছর পুরনো কবর, ভয়ের একটা স্বাভাবিক ব্যাপার রয়েছে। কলকাতা থেকে আমরা সরাসরি চলে যাই বারুইপুরে। গাইস পার্ট 2 লাগলে কমেন্ট করবেন।